নমস্কার বন্ধুরা, তোমরা শুনেছ লালু গল্পের প্রথম পর্বে তার দুষ্টুমির এক মজার কাহিনী। আজ নিয়ে এসেছি সেই গল্পের দ্বিতীয় পর্ব। এই পর্বে শুনবে কিভাবে এক কালী পুজোর রাতে লালুর একটি অভিনব কাণ্ড মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশকে আতঙ্কে পরিণত করেছিল। কিন্তু সেই ঘটনার শেষ পরিণতি কি হয়েছিল সেটাই আজকের গল্পের মূল আকর্ষণ। আরেকটি বিশেষ কথা, লালুর গল্প এখানেই শেষ নয়। তৃতীয় ও শেষ পর্ব খুব শীঘ্রই আসছে, যেখানে অপেক্ষা করছে আরও এক চমকপ্রদ ঘটনা। তাহলে চলো শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প লালুর দ্বিতীয় পর্ব। আমাদের সবার কাছে সে ছিল লালু নামেই পরিচিত। তার আসল নাম অবশ্য ছিল, কিন্তু আজ আর সেটা মনে নেই। তবে একটা কথা বলতে পারি, লালু নামটা তার জন্য একেবারে উপযুক্ত ছিল, কারণ সে সত্যিই ছিল সবার প্রিয় মানুষ। স্কুল জীবন শেষ করে আমরা যখন কলেজে ভর্তি হলাম, তখন সবাই ভেবেছিল লালু আমাদের মতো পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু লালুর মাথায় ছিল অন্য চিন্তা। সে ঘোষণা করলো চাকরি বা ডিগ্রির পেছনে না ছুটে সে ব্যবসা করবে। মায়ের কাছ থেকে মাত্র 10 টাকা ধার নিয়ে সে ঠিকাদারির কাজ শুরু করে দিল। আমরা শুনে অবাক হয়ে বললাম, মাত্র 10 টাকা নিয়ে আবার ব্যবসা হয় নাকি? লালু হেসে উত্তর দিল, 10 টাকাই যথেষ্ট, শুরু করার জন্য এর বেশি আর কি লাগে? তার আত্মবিশ্বাস দেখে আমরা আরো অবাক হলাম। মজার বিষয় হলো, খুব অল্প সময়ের মধ্যেই সবাই তাকে বিশ্বাস করতে শুরু করলো। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, তাই ছোটখাটো কাজের অভাব হলো না। প্রায় কলেজে যাওয়ার পথে আমরা দেখতাম মাথায় ছাতা নিয়ে লালু কয়েকজন মজুরের সঙ্গে রাস্তা মেরামতের কাজে ব্যস্ত। আমাদের দেখলেই সে হাসি মুখে খোঁচা মারত, বলতো, এই যে বিদ্বান বাবুরা, তাড়াতাড়ি কলেজে যাও, দেরি হলে কিন্তু হাজিরার খাতায় কাঁটা পড়বে। তার সেই হাসি, ঠাট্টা আর আত্মবিশ্বাসী ভঙ্গি আজও আমাদের চোখে ভাসে। ছোটবেলা থেকেই লালু ছিল এক অদ্ভুত প্রতিভার ছেলে। স্কুলে পড়ার সময় সে যেন সবার প্রিয় মিস্ত্রি ছিল। তার ব্যাগে সব সময় নানা রকম যন্ত্রপাতি থাকতো, ভাঙা ছুরি, পেরেক, তুরপুন, হাতুড়ির ডাঁটি, এমনকি ঘোড়ার নাল পর্যন্ত। কারো ছাতা ভেঙেছে, ডাকো লালুকে। স্লেটের ফ্রেম খুলে গেছে, লালু আছে। খেলতে গিয়ে জামা ছিঁড়ে গেছে, মুহূর্তের মধ্যেই সেলাই করে দেবে। অদ্ভুত ব্যাপার হলো, কোনো কাজেই সে কখনো না বলতো না, আর যা করত মন দিয়ে করত। একবার ছট পূজার সময় কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে সে নিজের হাতে কিছু খেলনা তৈরি করেছিল। তারপর গঙ্গার ঘাটে বসে সেগুলো বিক্রি করে বেশ ভালোই লাভ করেছিল। সেই টাকা দিয়ে আমাদের সবাইকে চিনে বাদাম খাইয়েছিল। সময়ের সঙ্গে আমরা বড় হতে লাগলাম, কিন্তু লালু যেন সবার থেকে আলাদা হয়েই রইল। জিমন্যাস্টিকের আখড়ায় তার সমান শক্তিশালী ছেলে ছিল না। শরীরের জোর যেমন ছিল, তেমনই ছিল অসাধারণ সাহস। বিপদে পড়লে সবাই আগে লালুকেই ডাকত, কারণ সবাই জানতো যে কাজ অন্য কেউ করতে ভয় পায়, সেই কাজও লালু নির্দ্বিধায় করে ফেলবে। তবে তার একটি বড় দুর্বলতাও ছিল। মানুষকে ভয় দেখানোর সুযোগ পেলে সে নিজেকে সামলাতে পারত না। ছোট বড়, গুরুজন কিংবা বন্ধু, কেউই তার দুষ্টুমির হাত থেকে রেহাই পেত না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল,
ভয় দেখানোর নতুন নতুন বুদ্ধি সে কোথা থেকে বের করত কেউ বুঝতে পারত না। এমনই এক ঘটনার কথা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়িতে কালী পুজো হচ্ছিল। গভীর রাতে বলি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু যিনি পাঁঠা বলি দিতেন সেই কামার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। লোক পাঠানো হলো তাকে আনতে, কিন্তু গিয়ে দেখা গেল তিনি এতটাই অসুস্থ যে উঠতেও পারছেন না। এদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সবাই উদ্বিগ্ন। পূজার গুরুত্বপূর্ণ মুহূর্ত চলে গেলে বড় অমঙ্গল হবে, এমনই বিশ্বাস সকলের। হঠাৎ একজনের মনে পড়ল, লালু তো ছোটবেলায় অনেকবার পাঁঠা বলি দিয়েছে। সঙ্গে সঙ্গে কয়েকজন ছুটে গেল তাকে ডাকতে। ঘুম ভেঙে লালু উঠে বসল। সব শুনে সে এক কথায় বলল, না, আমি যাব না। অনেক অনুরোধ করা হলো, বলা হলো পূজার কাজ আটকে যাবে, কিন্তু লালু নিজের সিদ্ধান্তে অনড় রইল। সে বলল, ছোটবেলায় করেছি ঠিকই, কিন্তু এখন আর এসব কাজ করতে ইচ্ছে করে না। যারা তাকে আনতে এসেছিল তারা তখন প্রায় হতাশ হয়ে পড়ল। হাতে আর মাত্র কয়েক মিনিট সময়। ঠিক তখনই লালুর বাবা এগিয়ে এলেন। তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে ছেলেকে বললেন, ওরা বিপদে পড়েই তোমার কাছে এসেছে, এমন সময় না বলা ঠিক হবে না, তোমাকে যেতেই হবে। বাবার কথা অমান্য করার সাহস লালুর ছিল না। অবশেষে সে উঠে দাঁড়ালো এবং সকলের সঙ্গে কালী পুজোর মণ্ডপের দিকে রওনা হলো। কিন্তু কেউ জানতো না সেই রাতেই লালু এমন এক কাণ্ড ঘটাতে চলেছে যা দেখে পূজা মণ্ডপে উপস্থিত শত শত মানুষ হতবাক হয়ে যাবে। লালু এসে দাঁড়াতেই মনোহর চাটুর্যের যেন প্রাণ ফিরে এলো। সময় একেবারে ফুরিয়ে আসছিল। দ্রুত প্রথম পাঁঠাটিকে বলির জন্য আনা হলো। কপালে সিঁদুর, গলায় লাল জবার মালা পরিয়ে তাকে হাঁড়ি কাঠে শোয়ানো হলো। চারদিক থেকে একসঙ্গে মা মা ধ্বনি উঠল। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টার শব্দে চারিদিক মুখর হয়ে উঠল। সেই শব্দের মাঝেই পাঁঠাটির শেষ আর্তনাদ মিলিয়ে গেল। লালুর হাতে ধরা খাঁড়া এক ঝলকে নেমে এলো। মুহূর্তের মধ্যেই বলি সম্পন্ন হলো। এরপর দ্বিতীয় পাঁঠাটিকেও একইভাবে আনা হলো। আবার সিঁদুর, আবার মালা, আবার সেই হাঁড়িকাঠ, আর আবার চারদিক কাঁপিয়ে মা মা ধ্বনি। দ্বিতীয় বলিও শেষ হলো। সবাই ভাবল এবার নিশ্চয়ই কাজ শেষ। কিন্তু ঠিক তখনই ঘটল অদ্ভুত ঘটনা। হঠাৎ লালু ভয়ঙ্কর গলায় একটা হুঙ্কার দিয়ে উঠল। মুহূর্তের মধ্যে ঢাক, ঢোল থেমে গেল। উপস্থিত সবাই বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। লালুর চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। সে চারিদিকে তাকিয়ে গর্জন করে বলল, আর পাঠা কোথায়? একজন ভয় ভয়ে উত্তর দিল, আর পাঠা নেই, আমাদের বাড়িতে দুটো পাঠাই বলি হয়। কথা শেষ হতেই লালু রক্তমাখা খাঁড়া মাথার ওপর ঘুরিয়ে আরো ভয়ঙ্কর স্বরে চিৎকার শুরু করে উঠল, নেই মানে? তা হবে না, আমার খুন চেপে গেছে। পাঁঠা না পেলে আজ মানুষ বলি দেব। এই বলে সে এমন ভাবে লাফিয়ে উঠল যে উপস্থিত লোকজনের বুক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে পূজা মণ্ডপে আতঙ্ক ছড়িয়ে পড়ল। যে যেদিকে পারল ছুটতে শুরু করলো।
কেউ দরজার দিকে দৌড়াচ্ছে, কেউ হোঁচটকে পড়ে যাচ্ছে, কেউ আবার অন্যের গায়ের ওপর দিয়ে পালানোর চেষ্টা করছে। একসময় ভিড়ভাট্টা কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় ফাঁকা হয়ে গেল। লালু তখনও নাটক চালিয়ে যাচ্ছে। সে চিৎকার করে বলল, মনোহর চ্যাটার্জি কোথায়? পুরোহিত কোথায়? পুরোহিত মশাই ভয়ে অনেক আগেই প্রতিমার আড়ালে গিয়ে লুকিয়েছেন। গুরুদেবও নিরাপদ আশ্রয় খুঁজে একটি থামের পিছনে দাঁড়িয়ে আছেন। কিন্তু মনোহর চ্যাটার্জি বিপদে পড়লেন। বয়স আর ভারী শরীরের কারণে তিনি দ্রুত পালাতে পারলেন না। লালু এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরল। তারপর গম্ভীর গলায় বলল, চলুন, আজ আপনাকেই বলে দিতে হবে। মনোহর বাবুর মুখ শুকিয়ে গেল। কাঁপা গলায় তিনি বললেন, ওরে বাবা, আমি পাঠা নই, আমি মানুষ। আমি তো তোর জ্যাঠামশাইয়ের মতো। কিন্তু লালু তখনও অভিনয় চালিয়ে যাচ্ছে। সে বলল, কিছু জানি না, আমার খুন চেপেছে, মায়ের আদেশ, আজ বলি চাই। ভয়ে মনোহর বাবু প্রায় কেঁদেই ফেললেন। তিনি হাত জোর করে বললেন, না বাবা, মা কখনো এমন আদেশ দিতে পারেন না, মা তো জগৎ জননী। তখন লালু একটু কঠোর গলায় বলল, তাহলে বলুন, আর কখনো পাঁঠা বলি দেবেন না, আর কখনো আমাকে এসব কাজে ডাকবেন না। এবার মনোহর বাবু বুঝতে পারলেন লালুর আসল উদ্দেশ্য অন্য কিছু। মনোহর চ্যাটার্জি কি সত্যিই প্রতিজ্ঞা করেছিলেন? আর লালুর এই ভয়ঙ্কর নাটকের পর পূজা মণ্ডপে কি ঘটেছিল, সেই চমকপ্রদ ঘটনা শোনো পরের অংশে। ভয়ে কাঁপতে কাঁপতে মনোহর চ্যাটার্জি বললেন, না বাবা, আর কখনো নয়। মায়ের সামনে শপথ করছি, আজ থেকে আমার বাড়িতে আর কোনো দিন পাঠা বলি হবে না। লালু আবার জিজ্ঞেস করল, সত্যি বলছেন তো? মনোহর বাবু তাড়াতাড়ি বললেন, হ্যাঁ বাবা, একদম সত্যি। এবার আমার হাতটা ছেড়ে দাও। লালু তখন তার হাত ছেড়ে দিল। তারপর চারদিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরোহিত মশাই কোথায় গেলেন? আর গুরুদেবী বা কোথায় লুকিয়েছেন? এই বলে সে আবার একটা ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে ঠাকুর দালানের দিকে এগিয়ে গেল। আর তখনই ঘটল আসল মজার ঘটনা। প্রতিমার পিছন থেকে আর থামের আড়াল থেকে দুটো আলাদা গলায় ভয়ে কাঁপা কান্নার শব্দ ভেসে এলো। একটা মোটা গলা আর একটা সরু গলা। শব্দটা এত অদ্ভুত আর হাস্যকর ছিল যে লালু আর নিজের অভিনয় ধরে রাখতে পারল না। হঠাৎ সে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই হাতে থাকা খাঁড়াটা মাটিতে ফেলে দিল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে বাড়ির বাইরে পালিয়ে গেল। তখন আর কারো বুঝতে বাকি রইল না। খুন চেপে যাওয়া, নরবলি দেওয়ার হুমকি সবই ছিল লালুর সাজানো নাটক। সে আসলে সবাইকে ভয় দেখিয়ে একেবারে নাজেহাল করে ছেড়েছিল। কিছুক্ষণ পরে যারা যেদিকে পালিয়েছিল সবাই আবার ফিরে এলো। পূজার কাজ তখনও শেষ হয়নি। এত বড় গোলমেলে অনুষ্ঠানেও বিঘ্ন ঘটেছে। মনোহর চ্যাটার্জি তখন রাগে ফুঁসছেন। সবার সামনে দাঁড়িয়ে তিনি বারবার বলতে লাগলেন, কাল সকালে যদি ওর বাবাকে দিয়ে ওকে 50 গাঁট জুতো না খাওয়াই, তাহলে আমার নামই মনোহর চ্যাটার্জি নয়। কিন্তু শেষ পর্যন্ত সেই শাস্তি আর লালুর কপালে জোটেনি। কারণ ভোর হতেই সে কোথায় যেন উধাও হয়ে গেল।
একদিন নয়, দুদিন নয়, পুরো 7-8 দিন কেউ তার কোনো খোঁজই পেল না। অবশেষে 1 সপ্তাহ পরে এক সন্ধ্যায় চুপি চুপি মনোহর চাটুর্যের বাড়িতে এসে হাজির হলো। সে তার কাছে ক্ষমা চাইল, প্রণাম করল এবং আশীর্বাদ নিয়ে তবে বাড়ি ফিরল। ফলে বাবার রাগ থেকেও সে রক্ষা পেয়ে গেল। তবে লালুর এই দুষ্টুমির একটা বড় ফল হয়েছিল। সেদিন দেবীর সামনে মনোহর চাটুর্য যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি রক্ষা করেছিলেন। তারপর থেকে তাদের বাড়ির কালী পুজোয় আর কখনো পাঁঠা বলি দেয়া হয়নি। বন্ধুরা, এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর সৃষ্টি লালু গল্পের 2য় পর্ব। আজ আমরা দেখলাম দুষ্টু লালু কিভাবে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে এক অবিশ্বাস্য পরিস্থিতির সৃষ্টি করেছিল। তার দুষ্টুমি যেমন মানুষকে হাসায়, তেমনই কখনো কখনো ভাবিয়েও তোলে। তবে গল্প এখনো শেষ হয়নি। লালু 3য় ও শেষ পর্ব খুব শিগগিরই আসতে চলেছে। সেই পর্বে অপেক্ষা করছে লালুর জীবনে আরও এক স্মরণীয় ঘটনা, যা এই গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে। তাই যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করে দিও এবং তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী পর্বে আবার দেখা হবে। শেষ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।